সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দ্য দর্শক, আমরা আগেই বলছিলাম যে আমাদের সাথে আজকে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার, এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল। আমরা বলছিলাম কথা বলবো বাংলাদেশের হার এবং পাক ভারত মহারণ এশিয়া কাপে যে আজকে 8:30টায় শুরু হবে সেই ম্যাচ নিয়ে কথা বলবো, এবং চাইলে আপনারা এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সানোয়ার, প্রথমে একটু বাংলাদেশের ম্যাচ নিয়ে আসি যে 139 রান টি-20-তে, এবং সেটাও যদি শ্রীলঙ্কার কথা বলি একেবারে হেসে খেলেই জিতেছে 32 বল আগে। মানে এই ম্যাচ নিয়ে আপনার আসলে উপলব্ধিটা কি, মানে দেখার পর কি মনে হচ্ছে যে আমরা কেন গিয়েছি? আমরা যে লক্ষ্যের কথা বারবার বলি যে আমরা এশিয়া কাপ জিতবো, এবং কালকেও আমরা যদি দেখি জাকির আলী বলেছেন যে আমাদের এখনো সেই লক্ষ্য রয়েছে, আসলে কি সম্ভব কিনা? 139 যেটা হয়েছিল আমাদের, এটা হয়তোবা জেতার মতো রান হতো যদি মিরপুর স্টেডিয়ামের মতো উইকেট হতো, তাহলে হয়তোবা আমরা আবার আশা করতে পারতাম। যেহেতু ইউএর উইকেটগুলি বা আমরা আবুধাবিতে যে উইকেট খেলছি এতটা বাজে উইকেট না, উইকেটটাই হয়তো একটু ট্রিকি। ফার্স্ট ম্যাচ আমরা দেখেছি যে আমাদের এগেনস্টে হংকং যে রান করেছে 143, ওইটা চেস করতে গিয়ে একটু ট্রিকি ছিল, কিন্তু এই উইকেটটা তুলনায় গতকালকের উইকেট আরও বেটার ছিল। আর যেটা আমরা লিটনের কথাতে বুঝেছি, ভালো ব্যাটিং করা যেত। যেই জিনিসটা হয়েছে, আমরা কিন্তু ম্যাচ টি-24 শর্টার ভার্সনে খেলা, এইটার একটা মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু শুরুতেই মোমেন্টামটা হারিয়ে ফেলেছি। 2 ওভার কোনো রান নেই, 2 উইকেট। আমাদের যেই দুজন ওপেনারের উপর অনেক বেশি ডিপেন্ডেড, বিকজ অফ টি-20 ফরম্যাট শুধু রান করলেই হয় না, স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা ওপেনার কিন্তু ওই কনফিডেন্সটা আমাদের দিয়েছিল, ওরা যদি একসাথে ফায়ার করে বা একজন ফায়ার করে তাহলে হয় কি রান রেটটা, পাওয়ার প্লেটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। আমরা কিন্তু ওইখানেই পুরো ব্যাকফুটে পড়ে গিয়েছি। তারপরে যেই ওয়েতে গিয়েছি ওইটা হয়তো পরে কথা বলবো এটা নিয়ে, কিন্তু কোনো মতে ওইভাবে চাইনি। আমার মনে হয় না আমরা টি-20 ফরম্যাটে আমরা এখনও ওই স্টেজে যাইনি বলে কয়ে কোনো একটা টুর্নামেন্টে যেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো টিম থাকবে, শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো টিম থাকবে, বলে কয়ে চ্যাম্পিয়ন হয়ে যাব, ওইটা বলা ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় এখন ওই সময় আসে নাই আমাদের হয়তো বেটার পারফরমেন্স করার আশা ছিল। আমরা কালকে ওইটার কোনো কিছুই আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো জায়গাতেই ওইটার বোধহয় ইম্প্যাক্ট আমরা দেখতে পারি নাই। এইখানে কি একাদশ সিলেকশনের কোনো ভুল ছিল কিনা বাংলাদেশের, আপনার কি মনে হয়? দেখেন, আপনার কাছে রিসোর্স কি আছে এটার উপর ডিপেন্ড করবে। দেখেন আপনি ধরেন, আমি যদি রিসোর্সের কথা বলি, সেই যে আমরা যদি দেখি যে নেদারল্যান্ডসের সাথে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলাম, সেই জায়গায় আমি একটু আগে আপনার শোর আগে বলছিলাম যে সাইফকে 4 নম্বরে আমরা মনে হয় যে একটা ভালো একটা রিসোর্স পেয়েছিলাম, আসলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম তাকে দিয়ে। কিন্তু ডেফিনেটলি সাইফ ট্যালেন্টেড ক্রিকেটার। সাইফ কিন্তু খুব বেশি ম্যাচ যে খেলেছে এটা না, এই নেদারল্যান্ডের সাথে যে দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। বাকি কিন্তু তৌহিদ হৃদয়ের কিন্তু অনেক দিন যাবত বাংলাদেশ ইনভেস্ট করছে, শুরুটাও অসাধারণ করেছে, যদিও সাম্প্রতিক সময় পারফরমেন্সটাও তৌহিদের যেরকম পারফরমেন্স আশা করি ওই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। হয়তো লাস্ট ম্যাচে সুযোগ দিয়েছে, ওইখানে কিছুটা রান করেছে, অনেকটা সময় উইকেটে ছিল, হয়তো বা আশা করেছিল টিম ম্যানেজমেন্ট যে ওর কাছ থেকে হয়তো বেটার পারফরমেন্স। তৌহিদে যেরকম শুরু করেছিল ইনিশিয়ালি, তখন ওর ক্যারিয়ারটা শুরু হয়, তখন কিন্তু এক্সাইটিং ক্রিকেট খেলেছে বাংলাদেশের। মানে আমরা সবাই বিলিভ করেছি ট্যালেন্ট তো ডেফিনেটলি আছে, ওই ধারাবাহিকতাটা আমরা দেখতে পাচ্ছি না, এই বিলিভটা রেখেছিল। মানে এই জায়গা ছাড়া আপনার মনে ধরেন একটা টিমের রিসোর্স কি, আপনি ধরেন ইন্ডিয়া টিমের যদি আপনি সিলেকশনটা দেখেন, যেন সুরেশ আয়ারের মতো প্লেয়ার, এরকম প্লেয়ারও টিমে বাদ পড়ে যায়, এটা ভাবা অসম্ভব। মানে এদের একজন বাদ দিলে আরেকজনের যে আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা নেই, তারপরেও টিমের যে কম্বিনেশন যদি দেখেন, হয়তো নামগুলি নেই কিন্তু প্লেয়ারের পারফরমেন্স অবস্থা যদি দেখি কারোর থেকে কারো কম নাই। এই জন্য আমাদের পাইপলাইনেও খুব বেশি ওইরকম এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, যদি যেরকম অলরাউন্ডার আমাদের একটা খুব বেশি মিসিং। টিম কম্বিনেশন করতে গেলে যেটা হচ্ছে বড় সমস্যা হচ্ছে, আমাদের একটা আগে কয়েকজন অলরাউন্ডার থাকতো, হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করতে পারতো, মেহেদি মিরাজ তো টিমে নেই, এরকম দু একজন অলরাউন্ডার, সৌম্য সরকার ছিল কিছু বোলিং করতে পারতো। কম্বিনেশনকে আপনি যদি একটা ব্যাটার বেশি নিতে পারতেন তখন ওইখান থেকে কাভার করার সুযোগ ছিল। এখন একেবারেই টিমের মধ্যে জেনুইন অলরাউন্ডার নাই, সেই কারণে একটা কম্বিনেশনের প্রবলেম। এই কারণে সব কিছু মিলে কম্বিনেশন খুব বেশি আপনার রিসোর্স ভিতরে নেই, হয়তো এক দুজন চেঞ্জ করবেন পারফরমেন্সের ভিত্তিতে। আমার মনে হয় কম্বিনেশনটা খুব ফ্যাক্টর না, আসলে টি-20 ফরম্যাটে যেই অ্যাপ্রোচ, যেই স্ট্রাইকের, যেই মেন্টালিটি খেলা দরকার, এখন আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নেব। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, বলুন। আমার প্রশ্ন হলো, তানজিদ তামিমকে কেন ওভার দেওয়া হলো? তানজিদ তামিম তো ভালো করছিল, প্রথম 60 রান করছিল। ওকে, তানজিদ তামিমকে কেন এক ওভার করে বসিয়ে রাখলো আর কি? তানজিদ সাকিব ডেফিনেটলি আমাদের এই ম্যাচটা ছিল যেটা আমরা যেটা লো স্কোরিং ম্যাচ, এই ম্যাচ যদি আমাদের মানে এই রানগুলি ডিফেন্ড করতে হয়, শুরুতেই আমাদের কিছু ভালো কিছু করতে হবে, হয়তো আর্লি দুই তিনটা বা উইকেট বের করতে হবে, বা
একেবারে ইকোনমি বোলিং করতে হবে এরকম কিছু করতে হবে। আমরা শুরুটা মোমেন্টামটা খুব বেশি দরকার ছিল, যে প্রেশারটা বিল্ড আপ করতে হয়, এটা আমরা মনে হয় বোলিংয়েও পারিনি। সেম ওয়েতে আমাদের ফিল্ডিংয়ে একটা যে ক্যাচটা উঠেছিল ইনিশিয়ালি, যদি শরীফুল বলে যে ক্যাচটা ছিল, এটা যদি রাখতে পারতাম তাহলে হয়তো একটা প্রেশার বিল্ড আপ হতে পারতো। সিনারিও একটা উইকেট পড়লে কিন্তু আরেকটা পড়ার অপরচুনিটি তৈরি হয়। এটা সেম ওয়েতে যেহেতু সাকিব রিসেন্ট পাস্টে বেশ কিছু আগের ম্যাচেও যদি পারফরমেন্স দেখি, বেস্ট বোলিং পারফরমেন্স কিন্তু সাকিবের ছিল, স্বাভাবিক ওকে আরেকটু ইউটিলাইজ করতে পারবেন, কারণ আমাদের উইকেট ব্রেক থ্রোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এটা হয়তো আরেকটু করলে প্লাস পয়েন্ট হতেও পারতো। এবং একই যদি আমরা দেখি 4 নম্বরে শেখ মেহেদীর ব্যাটিংয়ে আসা, সেটা কি যুক্তিযুক্ত কিনা? কারণ আপনি যদি দেখেন জাকির আলী বা শামীম টি-20-তে আপনি এটা বলেন যে স্ট্রাইক রেটের খেলা, আসলে সেই জায়গায় আমার মনে হয় যে শেখ মেহেদীর থেকে জাকির বা আপনি যদি বলেন যে শামীম, তাদের স্ট্রাইক রেটটা অনেক ভালো। আমরা মনে হয় একটু ডিফেন্সিভে চলে গিয়েছে, যেহেতু আমাদের আর্লি আমরা জানি দুইজন ওপেনারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, খুবই আর্লি আউট হয়ে গিয়েছে, রান হয় নাই, আবার তৌহিদ রান আউট হয়ে গেল, সব কিছু মিলিয়ে তখন টিম চিন্তা করেছে একটা সেফ সাইডে চিন্তা করেছে, যেটা ডিসেন্ট রান হোক, মানে মেহেদী উইকেটটা প্রোটেক্ট করবে, শেখ মেহেদী উইকেট আমাদের আসলে শেখ মেহেদী উইকেট প্রোটেক্ট করবে, হয়তো রান করার অ্যাবিলিটি আছে, কিন্তু আমরা শেখ মেহেদীর কাছে আশা করতে পারি না 20 বলে 50 করবে বা 20 বলে 40 করবে। টি-20 ফরম্যাটে যেহেতু আমরা মাইনাস অলরেডি ব্যাকফুটে চলে আসছি, আমাদের কিন্তু ভালো করতে হলে, ম্যাচ জেতার মতো অবস্থান তৈরি করতে হলে আমাদের কিন্তু শ্রীলঙ্কার সাথে অ্যাটলিস্ট 160+ এরকম একটা রান করতে হবে, যেটা হয়তো ফাইটিং স্কোর হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জেনুইন ব্যাটসম্যানরা যারা স্ট্রাইক রেট মেনটেন করে এরকম ব্যাটিং করতে পারবো, ওইটাই রিস্ক নেওয়া উচিত। হয়তো বা রিস্ক হতো, ক্রিকেট খেলা তো রিস্ক, টি-20 ফরম্যাটে আপনি প্রতিটা শর্টস খেলবেন, প্রতিটা সময় রিস্ক, আর মোমেন্টাম অলরেডি আমরা ব্যাকফুটে চলে গেছি, তখন ওইখানে এসে যদি কেউ কাউন্টার অ্যাটাক করতে পারতো, মোমেন্টামটা শিফট করতে পারতো, তাহলে বেটার হতো। যেটা হয়েছে, ও আসাতে ওর উইকেটও পড়েছে, 5টা উইকেট হয়েছে 50 রানে, পুরোপুরি আমরা ব্যাকফুটে। তারপরে যেইটা করেছে হয়তো বা একটা ডিসেন্ট রান করেছে, আমাদের কিছু লাকও ফেভার করেছে। যদি জাকিরের কথা বলি, যে একটা উইকেটে বেলস পরে নাই, যে কারণে বেঁচে গিয়েছে, উইকেট হিট করেছে, এর কিছু সাপোর্ট করেছে, এই কারণে হয়তো আমরা ডিসেন্ট টোটাল করেছি। এটা কোনো মতেই টি-20-র অ্যাপ্রোচ ছিল না। আমাদের অ্যাপ্রোচ ছিল, আমাদের এমন করে ব্যাটসম্যান করা দরকার ছিল 30 বলে 50 বা 25 বলে 50, এরকম যদি একটা স্কোর করতো তাহলে হয়তো বা একটা ফাইটিং স্কোর। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি বলুন। আমার নাম তারেক ভাই। হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন ভাই। আমার নাম তারেক ইয়াসির ভাই, আমি যশোর থেকে বলতেছি ভাই। জি বলুন ভাই বলতেছি ভাই, সামনে আফগানিস্তানের সাথে একাদশ কেমন হবে ভাই? আমার মনে হয় ভাই তাহিরুদ্দিনকে বাদ দিয়ে সাইফ হাসানকে নেওয়া উচিত। জি, আপনি ধন্যবাদ আপনাকে। যেটা আমরা আসলে একটু আলোচনা করছিলাম, যে সাইফ আসলে একটা সুযোগ পেতে পারে কিনা পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। এখন তো অপরচুনিটি অবশ্যই আছে, কারণ যেহেতু আমাদের এখন যে সিনারিওটা হয়েছে, এখন কিন্তু আমাদের আরেকটা ম্যাচই বাকি, আর অনেকের উপর ডিপেন্ড করতে হবে। আমাদের যদি সুপার ফোরে যেতে হয়, অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হবে সবার। আফগানিস্তান 2টা ম্যাচ হারলে, এরকম আমরা যদি পরের ম্যাচ জিতি, তাহলে একটা অপরচুনিটি আসবো ডেফিনেটলি। টুর্নামেন্টে সাইফের একটা সুযোগ তো অবশ্যই, যেহেতু পারফর্ম করে গেছে, সুযোগের অপরচুনিটি আছে, টিম ম্যানেজমেন্ট হয়তো বা চিন্তা করতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু রান রেটের একটা অনেক হিসাব নিকাশ পরে চলে আসবে যদি আফগানিস্তানের সাথে না, আফগানিস্তান যদি জিতি, আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে হারে, তাহলে আমরা স্ট্রেট, তখন আবার রান রেটের প্রয়োজনে তখন 4 পয়েন্ট হয়ে যাবে, আফগানিস্তানের 2 পয়েন্টই থাকবে, সেই ক্ষেত্রে সুযোগ আছে। কিন্তু আফগানিস্তানের যে টি-20 খেলে, সেটা কি আদৌ মানে এরকম চিন্তা ভাবনা করা সম্ভব কিনা? পাস্ট ওদের যে পারফরম্যান্স, আফগানিস্তান ডেফিনেটলি টি-20 ক্রিকেটে আমাদের থেকে বা অনেক টিমের থেকে এগিয়ে থাকবে। ওদের বিশেষ করে বোলিং ইউনিটটা অসাধারণ, ব্যাটিং ইউনিটটা হয়তো কিছু প্লেয়ারের উপর ডিপেন্ড করে, কিন্তু বোলিংটা অসাধারণ। স্বাভাবিকভাবে ওদের অপরচুনিটি অনেক বেশি থাকবে। তারপর ক্রিকেট যে কোনো কিছু হতেই পারে। আফগানিস্তান এত ভালো ক্রিকেট খেলে, যদি আপনার লাস্ট সিরিজটা দেখি পাকিস্তানের সাথে তো একেবারে অল্প রানে কিন্তু অল আউট হয়ে গিয়েছে। ক্রিকেটে হতে পারে, অপরচুনিটি আছে। আমাদের ফার্স্ট যে কাজটা, আমাদের কাজটা করতে হবে। আমরা হয়তো অনেক সবার উপর ডিপেন্ড করে ম্যাচ জেতাতো বা পারফর্ম করা সম্ভব না, নিজেদের কাজটা করতে হবে। আমাদের ফার্স্ট কাজটা হবে আফগানিস্তানের সাথে ম্যাচটা জেতা, ভালো পারফর্ম করে ম্যাচটা জেতা, তাহলে হয়তো অপরচুনিটি তখন দেখা যাবে কি অবস্থা। আমরা বলছিলাম যে জাকিরের কথা এবং শামীমের কথা, তারা 61 বলে তাদের 86 রানের যে পার্টনারশিপ, আসলে এইরকম পার্টনারশিপ আদৌ কি কোনো কাজে আসে আর কি টি-20-তে? মানে আলটিমেটলি যদি আমি দেখি যে আমার 5টা উইকেট হাতে রয়েছে, আমরা যদি তখনও অ্যাটাকিং মোডে যেতাম, তাহলে কি সিনারিও একটু চেঞ্জ হতো কিনা? একটা হলো আমাদের, ধরেন আমরা টি-20 ক্রিকেট 300 রানও হয়ে যায়, আমাদের ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। আমরা কি 304 রান করলো, 304 রান করেছি দক্ষিণ আফ্রিকার মতো দলের সাথে। আমাদের রিয়েল বাস্তবতাতে আমাদের অ্যাবিলিটি কতটুকু আছে? ডেফিনেটলি এদের ট্যালেন্ট আছে, অ্যাবিলিটি আছে। মানে জাকির বলি, শামীম বলি, এদেরও কিন্তু পাওয়ার হিটিং অ্যাবিলিটি আছে, 6 মারার অ্যাবিলিটি আছে। আমরা তো এইটা বাস্তবতাটা হলে আমরা 250 300 করার মতো অ্যাবিলিটি আমাদের এখনো তৈরি হয় নাই। আমাদের ওই জায়গায় তো দরকার ছিল এরকম, যদি এই জায়গাটা যদি ধরেন ইন্ডিয়া টিমের এরকম 2টা উইকেট পড়ে গেছে, সূর্য কুমার ব্যাটিং করছে, ও কিন্তু ওর ব্যাটিংটাই করতো, ও হয়তো 30 বলে 70ই করতো, 30 বলে 60ই করতো।
এরকম অ্যাপ্রোচের একটা ব্যাটিং দরকার ছিল, যে কোনো একজন পার্টনারশিপ যদি এরকম করতে। তবে এই জায়গাটা শ্রীলঙ্কার বোলারদেরও ক্রেডিট দিতে হবে। ওই সময়টায় শ্রীলঙ্কার বোলাররা উইকেটটা আমি ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করবো, উইকেটটা যদি ট্রিকি ছিল, তারপরেও শ্রীলঙ্কার মাহিন্দু হাসারাঙ্গা আসলে ফিরে দারুণ কামব্যাক করেছে, পেস বোলাররা অসাধারণ বোলিং করেছে, যেহেতু হাসারাঙ্গা ভালো বোলিং করেছে, তুষারও ভালো করেছে, এই সব কিছু মিলে ওদের বোলিং ইউনিটটা ক্রেডিট দিতে হবে। ওরা ওই সময়টা খুব ভালো ইউটিলাইজ করেছে। জাকিররা অনেক শর্টস করার চেষ্টা করেছে, হয়তোবা ইউটিলাইজ করতে পারতো না। ওইখানে যদি ওরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারতো তাহলে হয়তোবা একটা আমরা বেটার আউটপুট দেখতে পারতাম। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আমার নাম জাকির, আমি বগুড়া থেকে বলছিলাম। জি, আমি বলছিলাম বাংলাদেশ যখন কালকে ব্যাট শুরু করলো তখন উইকেটের আচরণটা অনেকটা পরিবর্তন দেখলাম, কিন্তু যখন বলে গেল তখন তো একদম ডিফারেন্স হয়ে গেল। এর কারণটা কি, মূলত কি পিচের দোষ নাকি আমাদের অ্যাপ্রোচের দোষ? সানা ভাই, এটা একটু উত্তর দিন। থ্যাংক ইউ। আসলে মাঠের তো আর কোনো দোষ থাকে না, আমাদের যারা ওইখানে ইমপ্লিমেন্ট করবে তারা কতটুকু আমরা করতে পারছি ওইটা ডিপেন্ড করে। আমাদের মনে এই জায়গাটা আমাদের একটা প্রিপারেশনের একটা ঘাটতি আমাদের ছিল। আমরা কিন্তু যদি দেখেন লাস্ট নেদারল্যান্ড থেকে আমরা কিন্তু আপনার আগের সত্যি বিভিন্নভাবে বলছিলাম, আমাদের কিন্তু অপরচুনিটি ছিল যে আমরা কিন্তু কয়েকটা ম্যাচে ব্যাটিং করার আগে ব্যাটিং করার সুযোগ ছিল আমাদের। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমরা সুযোগ ছিল, যেই কাজটা আমরা খুব ভালোভাবে করতে পারিনি, আমরা নেদারল্যান্ডের সাথে করি নাই। যে জায়গায় যদি আমরা আগে ব্যাটিং করে আমাদের ব্যাটিং অ্যাবিলিটিটা টেস্ট করার সুযোগ ছিল, আমরা হয়তো খালি জেতার দিকে বেশি নজর দিয়েছি, জেতাটার থেকে প্রিপারেশনটা অনেক বেশি দরকার ছিল এখানে। আমরা যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, যেখানে আমাদের প্রিভিয়াস রেকর্ড আছে, আমরা ফাইনাল মতো খেলেছি, যেখানে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার আশা করতে পারি, সেটার জায়গায় কিন্তু আমাদের প্রিপারেশন অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার উদাহরণ পাকিস্তান যেখানে যখন খেলতে আসছিল, পাকিস্তান কিন্তু খুব বিরক্ত হয়ে এখান থেকে গিয়েছে, বলেছিল আমরা এসেছিলাম এখানে এশিয়া কাপের প্রিপারেশন করতে, আমরা এরকম উইকেটে ক্রিকেট খেলতে আসি নাই। আমার মনে হয় এই জায়গাগুলি ভবিষ্যতে আমাদের মাথায় রাখতে। তখনও কিন্তু এই শোতে আমরা বলেছিলাম আমরা জয়ের জন্য অনেক বেশি চিন্তা করি, প্রিপারেশনটা আমরা এই আন্ডার 19 লেভেলে আমরা চিন্তা করি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতে হবে বা ওইখানে ফাইনাল করতে হবে, কিন্তু এই জায়গাগুলো প্রসেসটা যদি ঠিক না করি তাহলে ফিউচারটা আসলে ফিউচারটা খারাপ হয়ে যায়। আমাদের যদি এইখানে ট্রু উইকেটে ব্যাটিং করে যেতাম, এখানে যদি আমরা 200 রানের একটা উইকেট তৈরি হতে পারতো, এখানে যদি আমাদের প্লেয়াররা 200 রান করতো বা 200 রান চেস করতো, ডিফেন্ড করতো, বোলারদেরও একটা হ্যাবিট তৈরি হতো যে ট্রু উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়। এই প্রিপারেশনগুলি আমরা খুবই মিস করেছি। আমরা যেভাবে একটা আমরা কি ফেক কনফিডেন্স নিয়ে যাচ্ছি কিনা এরকম কথা হয়েছিল, কিছুটা কিন্তু এরকম হয়ে গেছে। 3টা সিরিজ জিতে গেলাম, এটার ইমপ্লিমেন্ট বা ইম্প্যাক্ট কোনো কিছু আমরা দেখতে পারলাম না। দেখেন এই যে জাকির আলী বা এই শামীম পাটেরি, এরা কিন্তু খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায় না এই ম্যাচগুলিতে। ওরা যদি এই ম্যাচগুলিতে একটু ব্যাটিং করার সুযোগ পেত, বেশি লক্ষ্য সেট করা ছিল যে আমরা এত বলে এত করলে চলবে। এইটা হচ্ছে মেন সমস্যা। আমার মনে হয় আরো একজন দর্শক আছেন, তার কাছে প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা কদমতলী থেকে, শামপুর কদমতলী। জি, বলুন। আচ্ছা, আমি বলতে চাইতেছি আমাদের যে খেলার যে ক্রিকেটের ধারাগুলো, একটা প্লেয়ার একবার ভালো খেললে দ্বিতীয়বার এরা ভালো খেলতেছে না। আমাদের ভারতের খেলাগুলো যে সুতারগুলা বা ওই যে এরা যে রেফারি যারা আছে, এদের খেলাগুলোতে একুরই ধারাবাহিকভাবে ভালো হয়ে আসছে, তো আমরা প্লেয়ার সেটিং করতে পারতেছি না। একজন ভালো খেললে আর পরবর্তী ভাই খেলতে পারতেছে না। এদের মনে করেন আমরা সাধারণ মানুষ খেলে তো খুব উৎসাহ থাকে বাংলাদেশ জিতে আসবে, কিন্তু ওই উপরে গেলে এদের খেলাগুলো ভাই এই মতোই হইতেছে ধারাবাহিকভাবে। একদিন ভালো খেললে আর ভালো খেলতে পারতেছে না ভাই, ক্যাচ মিস, ফিল্ডিং খারাপ করতেছে, ব্যাটিং খারাপ করতেছে। এটা কি অন্য কোনো ক্যাপাসিটি ভাই নাই? বাইরের কোনো প্রকার আইনা কিছু করা যায় না ভাই? ধন্যবাদ আপনাকে। দর্শক, সানোয়ার ভাই, এটা আমরা মনে হয় বহুদিন ধরে আসলে বলছি যে আসলে ধারাবাহিকতা যে অভাবটা, এটা আমাদের বড় প্রবলেম। বিকজ ক্রিকেটটা তো টিম গেম, একজনের পারফরমেন্স দিয়ে ম্যাচ জেতা ভেরি ডিফিকাল্ট। হঠাৎ হয়তো অনেক ম্যাচে একটা হয় যে একজন এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে ম্যাচ জিতেছে, এটা খুব কম ঘটনা, কিন্তু এটা টিম গেম। আর আমাদের টিমটা কিন্তু এখন T20 বলেন, ওয়ানডে বলেন, যেই ফরম্যাটেই বলি, কিছু কিছু টিম আছে, ধরেন কথার কথা যদি ইন্ডিয়া টিম যে বোলিং অ্যাটাক বর্তমান সময়ে হয়তো বোলিং দিয়ে ওয়ান সাইডেড ম্যাচ করে ফেলতে পারবে, বা ইন্ডিয়ার যে ব্যাটিং করে দেখা যায় 250 রান করে ফেলেছে, হয়তো T20 অনেক ক্ষেত্রে ওয়ান সাইডেড করে ফেলতে পারবো। আমাদের যে স্ট্রেংথ, আমাদের কিন্তু মেইন স্ট্রেংথ হলো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। যে আমাদের যে অপোনেন্ট আফগানিস্তান বা আমরা যদি শ্রীলঙ্কা, এদের সাথে পাকিস্তান, ইন্ডিয়া, এদের সাথে ম্যাচ জিততে হয় আমাদের টোটাল ইউনিট হিসেবে পারফর্ম করতে হবে। আমাদের যেটা হচ্ছে যে একদিন হয়তো ব্যাটিং ভালো হচ্ছে, কোনো দিন বোলিং ভালো হচ্ছে, বা কোনো দিন ফিল্ডিং খারাপ হচ্ছে, সব কিছু মিলে প্লাস হলো যেটা হলো যে একসাথে টিম হিসাবে যে পারফর্ম করা। যেন আমরা যদি ওপেনার দুইজনই ট্যালেন্টেড ওপেনার, অ্যাটাকিং ক্রিকেট খেলে দুইজন, এর আগে কালকে দুইজন একসাথে ফেল করেছে, এর আগে কিন্তু দেখবেন কোনোদিন তামিম করেছে, কোনোদিন ইমন ভালো করেছে, যে একসাথে ফায়ার করে নাই। যেটা হয় কি টিমের ক্ষেত্রে ইম্প্যাক্ট করে, যদি একসাথে 7-8 বার খেলতে পারে। এটা নিয়ে আমার মনে হয় যে বিসিবি অনেকবার মানসিক কি বলে এটা মেন্টালি কাজ করেছে, সাইকোলজি নিয়ে কাজ করেছে, কিন্তু সেটাও হয়নি। আমার সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটা করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফিনিশিং আপনার হোসেন। আমরা কি একজন বিদেশি কোচ নিয়ে আমরা প্র্যাকটিস করলাম, এরপরও কেন আমরা একটা ছক্কা মারলাম পুরো মাঠে? জাকের আলী কি ছক্কা মারতে পারতো না? জি, দর্শক দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমরা কিন্তু বিরতির পর আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড আলোতে। দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের হার ও পাক ভারত মহারণ নিয়ে এবং আমার সাথে আছেন সানোয়ার হোসেন, আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল। সানোয়ার ভাই, আমরা বিরতি যাবার আগে একটা প্রশ্ন ছিল যে আমরা কেন 6 মারতে পারি না, সেটা যদি ছোট্ট করে বলতেন। আমরা যদি দেখেন আমাদের কিন্তু আমরা ওরকম স্ট্রং না। ওয়েস্ট ইন্ডিয়ানরা বলেন, আফগানিস্তানরা বলেন, পাকিস্তানরা বলেন, ন্যাচারালি অনেক স্ট্রং। আমাদের ডিপেন্ড করতে হয় টেকনিকের উপর। যেই কারণে বলেন আমাদের পাওয়ার হিটিং কোচ কদিন আগে বেশ কিছু কাজ করে গেলেন, আমাদের অ্যাবিলিটি এই জায়গায় কম আছে। কারণ টি-20 ফরম্যাটে আপনি রান করতে হলে আপনাকে বেশ কিছু 6-এর অ্যাবিলিটি বাড়াইতেই হবে। আপনি যে কোনো টিমের দেখেন যে রান যখন বড় রান হয় 200 রান তো আর আপনি 1, 2, 3 বা কম সংখ্যক 4 মেরে করা যাবে না। 4-6 আপনাকে অ্যাবিলিটি বাড়াতেই হবে। এই জায়গায় আমাদের অ্যাবিলিটি কম আছে। ডেফিনেটলি এই জায়গায় যদি একটা ইনিংসে যদি 10-12টা 6 হয় তখন দেখবেন অটোমেটিকলি আপনার রানটা অনেক 200-এর কাছাকাছি চলে গেছে। এই অ্যাবিলিটি বাড়াতেই হবে। 6 না হওয়ার যে মানে রিজনগুলো আসলে খুব হাস্যকর। যদি আমি বলি যে লিটন দাস বলেছেন যে মাঠ বড়, সেই জন্য প্রথম ম্যাচে মারে নাই, এবং দ্বিতীয় ম্যাচে বাতাসের জন্য মারা হয়নি। মানে এইগুলোকে আসলে না, একটা ফ্যাক্টর ধরে ক্যালকুলেশন রিস্ক নিতেই হবে, কোন বাতাসের ফরে কোনটা আছে বা মাঠটা কতটুকু, ওখানে 6 নম্বরের 4-এর দিকে যাবে, এগুলি কিছু থাকবে। কিন্তু এভারেজ স্ট্যান্ডার্ড ওভারঅল কিন্তু আমাদের অ্যাবিলিটিটাই হয়তো 6 মারার ক্ষেত্রে অন্য দেশের তুলনামূলকভাবে একটু কম। যেই কারণেই আমরা পাওয়ার হিটিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করছে। এই বাড়ানো ছাড়া কিন্তু টি-20 পারফর্ম করা ভেরি ডিফিকাল্ট। আমরা যদি আজকে জানেন যে আজকে কিন্তু একটা মানে যদি বলি যে টুর্নামেন্টের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান ভারত, এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি যে কারা এগিয়ে থাকবে? এইটা তো সবসময় একটা এক্সাইটিং ম্যাচ। ইন্ডিয়া পাকিস্তান সবসময় এক্সাইটেড থাকে। ডে বাই ডে একটা সময় ছিল তো আরও বেশি এক্সাইটমেন্ট ছিল। তখন একটা সময় ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে কে জিতবে। পাকিস্তান হয়তো স্ট্রং টিম না থাকলেও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তান হয়তো ডিফারেন্ট রোল প্লে করতে, হয়তো ম্যাচ জিতে যেত বেশি। কিন্তু রিসেন্ট পাস্টে ওইটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়া কিন্তু অনেকটা বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ান সাইডেড করে দিয়েছে। যে লাস্ট টি-20 যদি দেখি 13টা টি-20 ওরা খেলেছে, এর মধ্যে 10টাই কিন্তু ইন্ডিয়া জিতেছে। তবে হ্যাঁ, এইরকম রেকর্ডও আছে। লাস্ট 2021-এ বোধ হয় যেটা করেছে 10 উইকেটে জিতেছিল ইন্ডিয়ার এগেনস্টে, যেটার মধ্যে রেজওয়ান রান করেছিল, বাবর রান করেছিল। যদি ওইরকম স্টাররা ওদের নাই, পাকিস্তান টিমটা একটু নতুন, কিছু ক্ষেত্রে অনেক নতুন এক্সাইটিং কিছু প্লেয়ার আছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি এই ম্যাচের জন্য ইন্ডিয়া অবধারিতভাবেই ফেভারিট। যদি এক্সট্রাঅর্ডিনারি পাকিস্তানে জিততে হলে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে, ওদের মধ্যে বোলিং ডিপার্টমেন্টটাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে যদি ইন্ডিয়ার এগেনস্টে। পাকিস্তানের আমরা যদি মানে আমরা সবসময় যদি পাকিস্তানের যে সাইডটা দেখি, অলওয়েজ আমরা বলি যে পেসারদের জন্য সবসময় এটা মানে তারা ভালো করে, কিন্তু এই যে আমরা যদি স্কোরটা দেখি সেই জায়গায় কিন্তু একমাত্র শাহিন শাহ আফ্রিদি দেখলাম গেল ম্যাচে শুধু একমাত্র পেসার যিনি খেলেছেন, এবং ফাহিম আশরাফ তিনি হচ্ছে অলরাউন্ডার। সো এইখানে কি তারা পেসার বাড়াবে কিনা ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে? ডিপেন্ড করবে উইকেট, যে কোন উইকেটে খেলা হচ্ছে। যদি ওইটা আমি ওদের প্লেয়ার ইন্টারভিউ দেখছিলাম, যদি ডিপেন্ড করবে উইকেটটা দেখার পরে। ডেফিনেট টিম কম্বিনেশনটা তো টিম ট্যাঙ্ক যারা থাকে, ক্যাপ্টেন যারা থাকে, কোচ থাকে, তারা কিন্তু সিচুয়েশন উইকেটে কি স্পিনারদের অ্যাডভান্টেজ আছে না মানে উইকেটে ফাস্ট বোলারদের অ্যাডভান্টেজ দেখেই করবে। পাকিস্তানের পাইপলাইনে তো পেস বোলার কিছু আছে, যদি চায় উইকেট যদি সাপোর্ট করে ডেফিনেটলি একটা পেস বোলার অ্যাড করতে পারে। এবং একসাথে আমরা সাইম আয়ুব এবং ফখরুজ্জামান, তারা কিন্তু কেউই ফর্মে নেই আসলে এভাবে যদি ব্যাটারদের কথা বলি। ভারতের বিপক্ষে কি একটা বড় স্কোর দাঁড় করানো সম্ভব কিনা পাকিস্তানের? ভারতের এগেন্সে জিততে হলে তো আপনাকে বড় রান করতেই হবে, না হলে কিন্তু ম্যাচ জেতা ডিফিকাল্ট। কারণ ভারতের যে ব্যাটিং লাইন আপ যদি দেখেন 7-8 নাম্বার পর্যন্ত যেই ওয়েতে ব্যাটসম্যান, ওদের এগেন্সে জিততে হলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করতেই হবে। এরকম আমরা যেই ওয়েতে খেলেছি কোনো একটা ডিসেন্ট টোটাল, এরকম করে কিন্তু সেম রেজাল্টই হবে। ইন্ডিয়ার এগেন্সে যদি আগে ব্যাটিং করে পাকিস্তান, ডেফিনেটলি অল আউট অ্যাটাকিং ক্রিকেটে খেলতে হবে ওদের এগেন্সে, বড় স্কোরই করতে হবে ম্যাচ জিততে হলে। ডেফিনেটলি ওদের ফকর যেমন যেরকম ক্রিকেট খেলে, ওদের ন্যাচারাল কোনো একটা বড় ইনিংস খেলতে পারে, এরকম বেশ কিছু এক্সাইটিং প্লেয়ার আছে। তারা ভালো ক্রিকেট যদি খেলতে পারে, টপ একটা স্কোর দিতে পারে। পাকিস্তানের বোলাররা লাস্ট যদি আমরা দেখি আফগানিস্তানের এগেন্সে যে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে, লাস্ট ম্যাচও পারফর্ম করেছে, বোলাররা ভালো পারফর্ম করছে, এটা হয়তো বা একটা ইম্প্যাক্ট হতে পারে। মানে সব দিক দিয়ে বলা যায় যে আসলে ইন্ডিয়া ফেভারিট এই ম্যাচে। অবশ্যই রিসেন্ট পারফরমেন্স, ইন্ডিয়ার টিম স্ট্রেংথ সবকিছু মিলে ইন্ডিয়া ডেফিনেটলি ফেভারিট। অসংখ্য ধন্যবাদ সানোয়ার হোসেন আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং যে হার বাংলাদেশের সম্ভাবনা রয়েছে আসলে সেই ক্ষেত্রে কিন্তু আফগানিস্তানকে ভালোভাবেই হারাতে হবে এবং সেই ক্ষেত্রে আফগানিস্তানের হারাতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। দর্শক, শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।